আমার সঙ্গে যেমন রয়েছেন সুমন ভট্টাচার্য রয়েছেন। সুমন, একটা প্রশ্ন আমার থাকবে, যদি সেনার অভিভাবকত্বে অন্তর্বর্তী সরকার হয় তাহলে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কোন জায়গায় থাকবে? হ্যালো, হ্যাঁ সুমন, শোনা যাচ্ছে? অতটা আরেকবার প্রশ্ন করবেন? সুমন দা, যদি সেনার অভিভাবকত্বে অন্তর্বর্তী সরকার বাংলাদেশে থাকে তো ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কি হবে? দেখুন, এটা এই মুহূর্তে বলার মতো পরিস্থিতিতে আমরা নেই। ভারত এবং বাংলাদেশের সম্পর্কটা এমন, এবং যে দুটো দেশের মধ্যে প্রায় 4,000 কিলোমিটারের সীমান্ত রয়েছে, সেই দুটো দেশের মধ্যে সমস্ত ধরনের সম্পর্কই খুব নিবিড়। কিন্তু আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, যে যেহেতু শেখ হাসিনা তাকে আমি পালিয়ে শব্দটাই ব্যবহার করছি, যেহেতু তিনি ভারতবর্ষে এসছেন, ফলে তার রাজনৈতিক প্রতিপক্ষরা ভারতকে খুব ভালো চোখে দেখবেন না। ফলে এই যে টানাপোড়েনটা, শেখ হাসিনার আশ্রয়দাতা হিসেবে ভারতের দিকে সন্দেহের চোখে দেখা, আবার ভারতের সঙ্গে যে নিবিড়তম সম্পর্ক, সেটা নতুন সরকার কিভাবে দেখবে সেটার দিকে আমাদের নজর থাকবে। মানে আমাদেরকে খুব গভীরভাবে ভাবতে হবে, কারণ নয়াদিল্লির জন্য এটা একটা নতুনতর চিন্তার বিষয়। একদিকে মানে পশ্চিমে পাকিস্তানের একটি সেনা নিয়ন্ত্রিত সরকার চলছে, এখানেও যদি পূর্ব দিকেও একটি সেনা নিয়ন্ত্রিত সরকার চলে, তাহলে বাংলাদেশের সঙ্গে নয়াদিল্লি কিভাবে ডায়ালগ করবে বা কিভাবে এনগেজ হবে, সেটা সত্যি খুব জটিলতর বিষয়, এবং এ বিষয়ে আমরা এখনো জানি না। আমি আপনাকে একটা ছোট্ট তথ্য দিতে চাই, সেটা হচ্ছে এই যিনি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যখন সেনাপ্রধান হয়েছিল শেখ হাসিনার আত্মীয়, কিন্তু দেখা গেল যে ক্রিটিক্যাল সময়ে তিনি কিন্তু শেখ হাসিনাকে সরিয়ে ক্ষমতা দখল করলেন। হয়তো সেটা ছাড়া কোনো উপায় ছিল না, কিন্তু যিনি মানে মুজিবুর রহমানের যেটা হয়েছিল যে তার ঘনিষ্ঠজনরাই তাকে সরিয়েছিল, এক্ষেত্রেও কিন্তু সেটাই ঘটল। ঠিক তাই। এবং এই সেনাবাহিনীর প্রধানের কথা যখন উঠছে, অয়ন আমার সঙ্গে রয়েছে নিউজ রুম থেকে। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, আবার বলছি, বিভিন্ন জায়গা থেকে খবর, আগরতলায় নাকি নেমে গেছেন হাসিনা। এখনো পর্যন্ত যা খবর, বিভিন্ন জায়গায় খবর, বিভিন্ন সূত্রে খবর, আগরতলায় নাকি নেমে গেছেন হাসিনা। সেই ছবিও দেওয়া হয়েছে যে একটা হেলিকপ্টার নেমেছে এয়ারপোর্ট থেকে, আগরতলার সার্কিট হাউস রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে, এরকম একটা সূত্র মারফত বিভিন্ন জায়গা থেকে খবর আসছে। অতনু, আমি সুমনদার সঙ্গে যখন কথা বলছিলাম একটু আগে, একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা তৈরি হলো, যে জায়গাটা তুমিও লক্ষ্য করেছো, তা হলো যে সেনার অভিভাবকত্বে একটা অন্তর্বর্তী সরকার, সেই অন্তর্বর্তী সরকার কিভাবে কাজ করতে পারে, কি মনে হয় তোমার? এটা সুমনদা আছেন আমার সঙ্গে। সুমনদা, এখানে একটা কথা বলতে চাই যে সেনা যখন এই ধরনের গন্ডগোল চলছে প্রথম পর্যায়ে, বিশেষ করে যখন সুপ্রিম কোর্ট কোটা নিয়ে রায় দেয়নি, তখনও সেনাবাহিনী শেখ হাসিনা সরকারের সঙ্গে সহযোগিতা করেছিল, এবং দ্বিতীয় পর্যায়েও সেনাবাহিনী বলেছিল যে আমরা সব রকম সহযোগিতা করব সরকারের সঙ্গে। আজকে সেনাপ্রধান যা বললেন তাতে পরিষ্কার হচ্ছে সেনাবাহিনীর তত্ত্বাবধানে সরকার। শুধু তাই নয়, উল্লেখযোগ্যভাবে আজকে সেনাপ্রধানের সঙ্গে যারা বৈঠক করেছেন, যে রাজনৈতিক দল, তাতে আওয়ামী লীগের কোনো প্রতিনিধি ছিলেন না, এবং আওয়ামী লীগের প্রতিনিধি ছাড়াই বৈঠক হয়েছে, আওয়ামী লীগের প্রতিনিধি ছাড়াই সিদ্ধান্ত হয়েছে যে অন্তর্বর্তী সরকার হবে, এবং সেনাপ্রধান সেটা ঘোষণা করলেন। কিভাবে দেখছেন? দেখুন, এটা পরিষ্কার করে নেওয়া ভালো, যখন শেখ হাসিনা নিজে দেশ ছাড়তে বাধ্য হয়েছে, তখন আগামী দিন অন্তত 10 বছর বাংলাদেশের প্রশাসনে, বাংলাদেশের রাজনৈতিক পরিসরে আওয়ামী লীগের পক্ষে কঠিনতম সময়। আওয়ামী লীগ না সরকারে থাকবে, না রাস্তায় থাকতে পারবে, অর্থাৎ রাজনৈতিক পরিসরে আওয়ামী লীগ কোণঠাসা হবে। এবং নতুন আপনি যে বলছেন যে তত্ত্বাবধায়ক সরকার তৈরি হতে চলেছে, যেটা সেনাপ্রধানও ঘোষণা করেছেন, সেই সরকারে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের ঘনিষ্ঠ কেউ থাকবেন না, এটাই আপাতত পরিষ্কার। কারণ আওয়ামী লীগের প্রতি ক্ষোভের কারণেই তো এই জনরোষ। ফলে যে সরকার তৈরি হবে, সেই সরকারে আওয়ামী লীগের কোনো প্রতিনিধিকে সেনারাও রাখবার ঝুঁকি নেবে না, বা যারা আন্দোলন করছিলেন, যারা রাস্তায় নেমেছেন আজকে, তারাও তাদের দেখতে চাইবেন না।
ফলে আওয়ামী লীগের রাজনৈতিক পরিসরটা খুব কমে গেল। যেটা দেখার বিষয় যে আপাতত সেনা যে দায়িত্ব নিল সেই দায়িত্ব থাকবে, নাকি যিনি বিদেশে রয়েছেন সেই বিএনপি নেতা তারেক রহমান লন্ডন থেকে ফিরে এসে দায়িত্ব নেবেন। অর্থাৎ সেনা কি নিজের হাতে রেখে সরকারটা চালাবে, না সেনা একটা নির্বাচন করে যারা আওয়ামী লীগ বিরোধী বা যারা শেখ হাসিনা বিরোধী তাদের হাতে ক্ষমতা তুলে দেওয়ার চেষ্টা করবে? এটা আমরা খুব জানি না এখনো। অতনু, আরেকটা আমার মনে হয় প্রশ্ন, যেটা হচ্ছে যে বিভিন্ন সময় আমরা দেখছি ছাত্ররা আন্দোলনে উত্তাল হয়েছেন। সুমনদার রয়েছেন, সুমনদাকে বলি যে বিভিন্ন ছাত্র আন্দোলনে উত্তাল হয়েছে বিভিন্ন সময় বাংলাদেশ। সেই ছাত্ররা অনেক বেশি সমাজ সচেতন, অনেক বেশি রাজনীতি সচেতন। এখন এই পরিস্থিতিতে যা হয়েছে এর আগে আমি ধরলাম 20 বছর আগে সেনা শাসন হয়েছে বা যাই হয়েছে কেন, গণতন্ত্রের ছবিটা দেখেছেন এই ছাত্ররা, সরকার গঠনের ছবি দেখেছেন এই ছাত্ররা। তারা কি সেনার দায়িত্বে সেনা শাসন মেনে নেবেন সেই ছাত্ররা, পড়ুয়ারা? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সুমনদা, আপনার কাছ থেকে এই প্রশ্নের উত্তর আমরা জানবো। তবে তার আগে আমরা যে ছবিটা দেখছি এই ছবিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছবি। আমরা ছাত্র আন্দোলনের এতদিনের এত ছবি দেখেছি, অথচ আজকের ছবিটা কোথাও যেন অন্য কথা বলছে। আজকের ছবিটার কারণ সম্পূর্ণ ভিন্ন। বাংলাদেশ সরকারের, শেখ হাসিনা সরকারের পদত্যাগ চেয়েছিল এতদিন ধরে ছাত্ররা। শেখ হাসিনা সরকার পদত্যাগ হয়ে গেছে, তারপরে এই ছবি কি উল্লাসের ছবি, উচ্ছ্বাসের ছবি মনে হচ্ছে? না, এই ছবিতেও তো বিক্ষোভ। তাহলে এই ক্ষোভ কাদের বিরুদ্ধে? এটা হতে পারে আওয়ামী লীগের সঙ্গে, আওয়ামী লীগ সমর্থকদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ যা হয়ে আসছে এতদিন ধরে আমরা দেখেছি, এবং তার নিয়ন্ত্রণ করতে এই মুহূর্তে পুলিশ, বাংলাদেশ সেনাকে যথেষ্ট হিমশিম খেতে হচ্ছে। যদিও সেনা প্রধান বলেছেন সব হত্যা অন্যায়ের বিচার হবে, কোনো গন্ডগোল করে সংঘাত করে কোনো কিছু অর্জন করা যায় না, বাংলাদেশের সেনা প্রধান দাবি করলেন। কিন্তু সব থেকে বড় হচ্ছে যে মুজিবুর রহমান, তার মূর্তি ভাঙা, মানে কতটা আক্রমণাত্মক আন্দোলনকারীরা, কতটা আক্রোশ এই আন্দোলনকারীদের। এরা কি সত্যি ছাত্র, বাংলাদেশের আন্দোলনকারী ছাত্র? যে প্রশ্নটা আমি করেছিলাম কিছুক্ষণ আগে সুমনদার উদ্দেশ্যে, সেনা শাসন কি মেনে নেবে এই পড়ুয়ারা? সুমনদা, দেখুন, বলাটা খুব কঠিনতম বিষয়। বাংলাদেশের একটা অদ্ভুত বিষয় হচ্ছে বাংলাদেশে বিক্ষোভে উত্তাল হয়, কিন্তু যখনই আবার সেনা শাসন হয় সেনা কিন্তু অদ্ভুতভাবে নিয়ন্ত্রণ নিয়ে নেয়। আমরা লাস্ট আপনাদের মনে করিয়ে দিই যে গত দশকে 2006 সালে আমরা দেখেছিলাম যে সেনা এরকমই, জেনারেল মঈনুদ্দিন এরকমই একটা তত্ত্বাবধান চালিয়েছিলেন। তারপরে অনেক আন্তর্জাতিক চাপের পরে শেখ হাসিনা দেশে ফিরতে পারেন, খালেদা জিয়া জেল থেকে মুক্তি পান এবং বাংলাদেশে 2008 সালে নির্বাচন হয়। আমরা এখনো জানি না যে এবারে ঠিক কি ফরম্যাট হতে চলেছে। একটা পুরনো কথা বাংলাদেশের রাজনীতিতে চালু আছে, -2 ফর্মুলা, অর্থাৎ শেখ হাসিনাও থাকবেন না, খালেদা জিয়াও রাজনীতিতে থাকবেন না, নতুন রাজনৈতিক দল তৈরি হবে এবং তারা ক্ষমতা দখল করবে। আমরা এতদিন যারা কোটা আন্দোলনকারী সেই ছাত্রদের বারবার বলতে শুনেছি তারা কিন্তু সুমনদা, এই দুই রাজনৈতিক দল যেভাবে হয় বিরোধী নয় সরকার পক্ষ, নয় সরকার পক্ষ নয় বিরোধী, যেভাবে চলে এসেছেন, এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে বাংলাদেশে কোনো তৃতীয় রাজনৈতিক শক্তির উত্থানের কোনো জায়গা কি আপনি দেখতে পাচ্ছেন? আমি জানি না অতনু, এটাই খুব জরুরি প্রশ্ন। কারণ এই যারা কোটা আন্দোলনের সমন্বয়কারী নাহিদ ইসলাম বা আসিফ মোহাম্মদ, এরা বলেছেন তারা নতুন করে ইতিহাস লিখবেন। তো সেই ইতিহাস লেখা মানে তারা কি ছাত্রদের নিয়ে, অধ্যাপকদের নিয়ে বা যারা আন্দোলনের সমর্থক ছিলেন সেই শিল্পী সাহিত্যিকদের নিয়ে নতুন রাজনৈতিক দল তৈরি করবেন? আমরা জানি না। নাকি আর্মি কন্ট্রোল নেবে, নাকি তৃতীয় যেটা অপোজিট শক্তি আওয়ামী লীগের সেই বিএনপি ফিরে আসবে। এই তিনটে সম্ভাবনার দিকেই আমাদের তাকিয়ে থাকতে হবে এবং বুঝতে হবে যে ঢাকায় যারা ক্ষমতায় বসছেন তাদের সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক বা ভারতবর্ষের সম্পর্ক কি হবে। কারণ আমি আবার বলছি যে ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের এত লম্বা সীমান্ত, এত লম্বা সম্পর্ক, যে বাংলাদেশে কিছু হলে আমাদের ওপর ডাইরেক্ট এফেক্ট পড়ে। সেটা বাংলাদেশে সংখ্যালঘুরা যদি আক্রান্ত হয় তাতেও ভারতবর্ষের রাজনীতি বা পশ্চিমবঙ্গের রাজনীতি স্পেসিফিক্যালি উত্তাল হবে। যদি বাংলাদেশে
টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট ঘটে, তাহলেও সেটা সরাসরি প্রত্যক্ষ প্রভাব পড়বেই পশ্চিমবঙ্গের উপর এবং আমাদের দেশের উপরে তো বটেই। সুমন দা, আপাতত ধন্যবাদ। অয়ন, আমরা কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চক্রবর্তীর সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, যখন এইরকম একটা পরিস্থিতি, শেখ হাসিনা সেফ ইয়েতে চলে যাচ্ছেন, সেফ হাউসে চলে যাচ্ছেন, তিনি কিভাবে দেখছেন একবার শোনাবো দর্শককে। ভারতের পক্ষে পরিস্থিতিটা খুব উদ্বেগজনক আমি বলবো, এই কারণে যে বাংলাদেশ তো একটা সীমান্তবর্তী দেশ এবং এই সীমান্তের ওপারে যে উত্তেজনা, যে অস্থিরতা চলছে সেটা ভারতের পক্ষে যথেষ্ট উদ্বেগজনক এবং ভারতকে তীক্ষ্ণ নজর রাখতে হবে এবং এর পেছনে যে অন্যান্য বিদেশি শক্তির মদত নেই সেটা কিন্তু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ফলে ভারতকে তার সীমান্ত বরাবর এবং সার্বিকভাবে পরিস্থিতির ওপর যথেষ্ট নজর রাখতে হবে। বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাবে, বাংলাদেশে তো সেনা শাসনের একটা ইতিহাস আছে, সেটা ভুলে গেলে হবে না। তবে বাংলাদেশি রাজনীতিতে সেনার যে হস্তক্ষেপ সেটাকে এই মুহূর্তে পুরোপুরি উড়িয়ে দেওয়া যাবে না। আমরা বিভিন্ন রাজনৈতিক আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছি এবং তারা কিভাবে দেখছেন এই উদ্ভূত পরিস্থিতি সেটা যেমন আপনাদের শোনাবো। পাশাপাশি যে ছবি দেখছেন বাংলাদেশের ঢাকার এই মুহূর্তের ছবি, এবং আপনাদের বলছিলাম যে দেখুন মুজিবুর রহমানের ছবি, স্ট্যাচু ভেঙে ফেলে দেওয়া হলো ঢাকায়। অর্থাৎ আক্রোশ কোন জায়গায়, কতটা গভীরে, কোনো রাজনৈতিক পরিপন্থীর জায়গা থেকে নাকি কোনো আন্দোলনের মুভমেন্ট, সেই মুভমেন্টের জায়গা থেকে হাসিনা সরকারের উপরে রাত। হাসিনা সরকার সরে যাওয়ার পর, অর্থাৎ শেখ হাসিনা পদত্যাগের পর যখন এখন সেনার অভিভাবকত্বে অন্তর্বর্তীকালীন সরকার, তখনও এই আক্রোশ জারি রইল। তাহলে কি এই আক্রোশের পিছনে বা এই আন্দোলনের পিছনে প্রত্যক্ষ মদত রয়ে গেল অন্য রাজনৈতিক দলের? অন্তত এই ছবি সেই প্রশ্ন তুলে ধরছে। আর আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা কিভাবে দেখছেন? ইউথ যে রাগটা, যেটা এতদিনের যেটা, সেটা সব উভরে পড়েছে, কিন্তু আশা করা যাচ্ছে আবার এটাকে কন্ট্রোল করা যাবে। এখন আপাতত এরকম একটা খুব আনডিসাইডেড, আনসার্টেন একটা সিচুয়েশন ঠিকই, কিন্তু এই ট্রাইব্যুনাল যেটা ইন্টারিম যদি একটা বসে যায়, আশা করতে পারছি যে আপাতত একটা স্টেবিলিটি এসে যাবে। আবার আশা করা যাচ্ছে যে একটা কোনো কমিশন বসে, কমিটি বসে জিনিসগুলো দেখা হবে, সেটা বিচার হবে সেরকম। কারণ যে সরকার ছেড়ে চলে গেছে তাকে তো আর ওরকম ভাবে কিছু করা যাবে না তার উপরে, কিন্তু একটা কোনো ইন্টারিম গভর্নমেন্ট বসলেই তো জিনিসটা এগোনো যাবে না, তার আগে তো হবে না। এটা তো পরিষ্কার যে প্রধানমন্ত্রী পরিবারের লোকজনদের সাথে দেশ ছেড়েছেন, মানে বাংলাদেশের ঢাকা ছেড়েছেন। ঢাকা ছেড়ে বাংলাদেশের অন্য কোনো জায়গায় যাবেন বলে মনে হয় না। যদি ভারতের সঙ্গে যোগাযোগ করে থাকেন, ভারতের পশ্চিমবঙ্গে নিয়ে আসবে না, হয়তো ত্রিপুরা বা আসামে নিয়ে যাবে বলে আমার ধারণা। সেখানে এমন সেটা সরকার নিশ্চয়ই জানবে না। এবং যেহেতু আর্মির হেলিকপ্টারে উনি গেছেন, পুরো পরিষ্কার আর্মির সঙ্গে ওনার একটা নিশ্চয়ই বোঝাপড়া রয়েছে। বাংলাদেশ আর্মির সঙ্গে হয়তো বোঝাপড়া করে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্মিকে হয়তো বলে গেছেন যে তোমরা কিছুদিন চালাও এবং আমি পরে দেখা যাবে, সবকিছু শান্তি ফিরলে হয়তো আসতে পারি। বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকলো আজকের এই দুটি ছবি। একদিকে হাসিনা, শেখ হাসিনা তার বোন শেখ রিহানাকে নিয়ে তিনি দেশ ছাড়লেন, দেশ ছেড়ে সেফ জায়গায়, অর্থাৎ একটি সেফ প্যালেসের খোঁজে তিনি দেশ ছাড়লেন, যেখানে তিনি নিরাপত্তা পাবেন, যেখানে তিনি নিরাপদে থাকতে পারবেন। কারণ তিনি যেখানে থাকতেন সেই গণভবন এখন তার আর নিরাপদ মনে হচ্ছে না। নিরাপদ যে মনে হচ্ছিল না তার সবচেয়ে বড় কারণ হলো তিনি দেশ ছাড়ার ঠিক পরের মুহূর্তে ওই গণভবনে লাখো মানুষের ঢুকে যাওয়া। আর তার পাশের ছবিটা মুজিবুর রহমানের মূর্তি, মাথায় উঠে হাতুড়ি দিয়ে ভাঙা হচ্ছে সেই মূর্তি। কি হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে? বাংলাদেশের পরিস্থিতি কি? সব খবর প্রতি মুহূর্তের আপডেট বিরতির পর, সঙ্গে থাকুন।